ছোট ভাবি, আপনি ভেতরে যাইতে পারেন। ছোট ভাইজান আপনারে কিছু কইতো না। আপনি ছাড়া কারো ঘরে ঢোকার পারমিশন নাই। আমি ওর দিকে তাকিয়ে মিষ্টি হেসে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। এই মেয়ের সামনে দাঁড়িয়ে এসব কথা শোনার চেয়ে ভেতরে ঢুকে যাওয়াই উত্তম বলে মনে হয়েছে আমার। ভেতরে ঢুকেই অবাক হলাম আমি। কি সুন্দর গোছানো চারপাশ। ছেলেদের ঘর এত গোছানো থাকে বুঝি? ঘরের দেয়ালটা পিঙ্ক অ্যান্ড ব্লু রঙে সাজানো। বিশাল জানালায় সাদা পর্দার টানায় রুমের মধ্যে একটা শীতল শীতল ভাব। ঘরের সোফা, আলমারি, বিছানার চাদর, কুশন, এমনকি সেলফটাও সাদা রঙের। বেডসাইড টেবিলে রাখা সাদা ফুলদানিতে শুধু টকটকে লাল ফুল। ডান পাশের দেয়ালে ওনার বিভিন্ন বয়সের ছবি। তার মধ্যে থেকে ব্লু শার্ট পরা ছবিটিতে চোখ আটকে গেল আমার। ইস, মানুষ এত সুন্দর কি করে হয়! দাঁতগুলো কেমন ঝকঝকে। বিছানার ওপর দেয়ালের চোখ যেতেই অবাক হলাম আমি। সেখানে টানানো আমার সেই ঘুমন্ত ছবিটি। আর একটু কাছে গিয়ে চোখ দুটো ছোট ছোট করে অসীম কৌতূহল নিয়ে পর্যবেক্ষণ করেই মুগ্ধ হলাম আমি। অসাধারণ একটা ছবি। সাহেল ভাইয়ার ছবির হাত যে এত অসাধারণ তা মানতেই হবে। ছবির নিচের ফ্রেমটাতে সোনালি রঙে গুটি গুটি অক্ষরে লেখা ঘুমন্ত পড়ি, ফ্রম সাহেল। লেখাটা পড়েই বিস্মিত হলাম আমি। ছবিটা সাহেল ভাইয়া দিয়েছে। ছবিটির আশেপাশে আরও কিছু ছবি লাগানো। সবটাই আপুর এঙ্গেজমেন্টের পার্টি বা লুকিয়ে তোলা। সবগুলো ছবিতেই আমি শুভ্র পাশাপাশি। সাজানোর স্টাইলটার জন্যই ছবিগুলো আরও প্রাণবন্ত হয়ে উঠেছে যেন। ইস, আমার এত ছবি টানিয়েছেন উনি। বাড়ির সবাই দেখেছে নিশ্চয়ই। কি লজ্জা! হঠাৎ করেই হাতে খুব জোরে টান পড়ায় বিছানায় গিয়ে পড়লাম আমি। বিছানায় পড়তেই আমায় কম্বল দিয়ে মুড়িয়ে নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিলেন শুভ্র। মুখে বললেন, চলো ঘুমোই। ঘটনার আকস্মিকতায় আমি স্তব্ধ। আমার গলায় শুভ্র মুখ ডুবিয়ে দিতেই ঘোর কাটলো আমার। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু ফলাফল শূন্য। উনি আমায় আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠলেন, এত নরম কেন তুমি? উফ, মনে হচ্ছে শরীরের মধ্যে ঢুকে যাবে। আচ্ছা, তুলো টুলো খাও নাকি? তুমি তো দেখি তুলোর থেকেও নরম। আমি কিছু বললাম না। অ্যাকচুয়ালি কিছু বলতে পারছি না। ওনার প্রতিটি নিঃশ্বাস পড়ছে আমার গলায়, আর সাথে সাথেই ফ্রিজ হয়ে যাচ্ছি আমি। কথাগুলো যেন গলার ভেতরে আটকে যাচ্ছে। কি নিষ্ঠুরভাবে! আমাকে চুপ থাকতে দেখে বাম সাইডের গলায় ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে বলে উঠলেন, তোমার এই তিলটা সবসময় ঢেকে রাখবে, বুঝলে? এটা খুবই বিরক্ত করে আমায়, খুব। কথাটা বলে নিয়েই গলার বাম সাইডটায় কামড় দিলেন উনি। আমি আহ করে উঠতেই মুখ চেপে ধরলেন আমার। ফিস ফিস করে বলে উঠলেন, এই এসব শব্দ করো না তো। বাড়ি ভর্তি মানুষ ছিটি ভাববে আমায়। তো এভাবে কামড়াচ্ছেন কেন? ছাড়ুন আমায়। কাদো কাদো কণ্ঠে বললাম, কি করবো বলো? তোমার শরীর এত নরম যে মাঝে মাঝেই আমি কনফিউজড হয়ে পড়ি। অ্যাকচুয়ালি এটা শরীর নাকি কোনো সফট কেক, তাই মাঝে মাঝে কামড় দিয়ে চেক করে নিই। ইজ ইট ইউ অর নট? টেক ইট ইজি, রোদ পাখি। বেশি ব্যথা লেগেছে দেখি। ওনার কথায় মেজাজ খারাপ হয়ে গেল আমার। ব্যাটাই বলে কি? আমি আর কেক? উফ, অসহ্য! এই খাটাসকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। একরাশ রাগ নিয়ে আবারও নিজেকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়লাম আমি। কিন্তু তাতে বিপত্তি বাড়ল বই কমল না। উনি আমায় আরো শক্ত করে নিজের সাথে চেপে ধরলেন। আমার হাড় গোড় ভেঙে যাওয়ার উপক্রম। এই এখনই বুঝি মট করে ভেঙে যাবে সব। উনি গলায় মুখ ডুবিয়ে বিরক্ত কণ্ঠে বলে উঠলেন, ইস, এত নড়াচড়া করছো কেন রোদ পাখি? একটু ঘুমোতে দাও না প্লিজ। রোদু, কাল রাত 12টা থেকে আজ দুপুর পর্যন্ত কন্টিনিউয়াসলি পড়াশোনা করছি। মাথাটা একদম ধপধপ করছে, বুঝলি? আই নিড এ সাউন্ড স্লিপ। আমি ঘুমাবো না। আমি কি ধরে রেখেছি আপনাকে? দরকার হলে ঘুমোতে ঘুমোতে শহীদ হয়ে যান, বাট আমাকে যেতে দিন প্লিজ, ছাড়ুন। করুণ কণ্ঠে বললাম। মা নির্ঘাত খুঁজবে আমায়। শুধু নড়াচড়া। লেট মি স্লিপ। হুম, খুঁজলে খুঁজুক, খুঁজতে দাও। ছাড়ছি না এখন। আমি ঘুমিয়ে গেলে চলে যেও, এর আগে নয়। আপনি আসলেই একটা পাগল। ছাড়ুন তো, রাগ লাগছে আমার। উফ,
দাঁতে দাঁত চেপে বললাম, পাগল পাগল হতে কিন্তু দোষের কিছু নেই রোদ পাখি। শেক্সপিয়ারের মতে পাগল প্রেমিক আর কবি এক সূত্রে কথা। তিনি বলেছেন কি জানো? তিনি বলেছেন, দ্য lunatic, দ্য লাভার অ্যান্ড দ্য পয়েন্ট আর দ্য ইমাজিনেশন অল কম্প্যাক্ট। সেই হিসেবে পাগল হতে আমার তেমন কোনো আপত্তি নেই। আমি তো তোমাকে দেখার সাথে সাথেই পাগল থেকে শুরু করে কবি পর্যন্ত সবই হয়ে গেছি রোদ পাখি। আমি রাগ কন্ট্রোল করে চুপচাপ শুয়ে আছি। ইচ্ছে করছে এটাকে এক লাথি দিয়ে খাট থেকে ফেলে দিই। যে শয়তানের বুদ্ধিতে এই রুমে ঢুকেছিলাম আমি, আই সোয়ার তাকে পেলে ঢাকার নিকৃষ্টতম ড্রেনটাতে গুনে গুনে 20 বার চুবাবো। শয়তানের শয়তানগিরি ছুটিয়ে ছাড়বো আমি। তার জন্যই তো ফেসে গেলাম। ওমর খোদা, প্লিজ এবারের মতো রক্ষা করো আমায়। এই খচ্চরটাকের আশেপাশে আসবো না আমি আর, প্লিজ। ড্রয়িং রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম। সবাই ছাদে, তার মানে এখনো খোঁজ পড়েনি আমার। ছোট একটা শ্বাস নিয়ে সোফার দিকে তাকাতেই দেখি সাহেল ভাইয়া গালে হাত দিয়ে বসে আছেন। আমাকে দেখেই মিষ্টি হেসে সোফায় গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, কেমন আছো সানশাইন? ওনাকে দেখে কিছুটা অস্বস্তি হলেও মুখে হাসি রেখে ওনার পাশের সোফায় বসতে বসতে বললাম, আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, আপনি? ভালো নেই গো, খুবই করুণ অবস্থা আমার। কেন, কি হয়েছে ভাইয়া? সারা রাত পড়াশোনা করার পর দুপুরে এই বাড়ির সোফায় বসে ঝিমোতে হলে কিভাবে ভালো থাকি বলো? বুঝলে সানশাইন, এরা না অলওয়েজ আমায় ফাঁসিয়ে দেয়। এই দেখো শালা হারামি শুভ্রটা আমাকে ফোন দিয়ে জোর করে ডেকে এনে এখন নিজেই নাক ডেকে ঘুমাচ্ছে। ইচ্ছে করছে শালাকে এক ঘুষিতে নাক ফাটিয়ে দেই। ফাটিয়ে দিন না, মানা করছে কে? ওনার নাক ফাটানোই উচিত, কিন্তু আপনাকে ডেকে পাঠানোর কারণ? তোমাদের বাসায় যাওয়ার জন্য নতুন জামাইয়ের সাথে নাকি যেতে হয়। সেই নিয়ম রক্ষার্থে আমি আর শুভ্র যাচ্ছি অব্র ভাইয়ের পিছু পিছু। এই শোনো না, বউয়ের বাড়ি যাওয়ার পর নাকি বরের সঙ্গীদের উদ্ভট আর ভয়ঙ্কর সব জিনিস খেতে দেওয়া হয়, লাইক মরিচ জুস। ওনার এমন ভয় পাওয়া দৃষ্টিতে অবাক হলাম আমি। একটু সিরিয়াস ফেস নিয়ে বলে উঠলাম, হ্যাঁ তা তো খেতে দেওয়া হয়ই। ও মাই গড সানশাইন, লুক আমায় এসব খেতে দিও না। শুনেছি ভাইয়ের শালিরাই এমন করে। সে হিসেবে তুমিই তো হবে লিডার, তাই তোমাকেই বলছি, যা খাওয়ানোর তোমার জামাইকেই খাইয়েও আমাকে নয়। আমি কিন্তু সম্পর্কে তোমার ভাসুর হই, শুভ্রের থেকে একদিনের বড় আমি। ওনার কথায় হুহা করে হেসে উঠলাম আমি। উনি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকেই হুট করে উঠে হাঁটা দিলেন সিঁড়ির দিকে। আমি ওনার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও হেসে উঠলাম। এরা সবাই পাগল নাকি? সন্ধ্যা 7টা, আমি শুভ্র ভাইয়া আর সাহেল ভাইয়া বসে আছি আমাদের ছাদে। ওনাদের দুইজনের গায়ে বেগুন রঙের পাঞ্জাবি। দুজন ক্রমাগত বাদাম চিবোচ্ছে আর আমি মনোযোগ দিয়ে ওনাদের কথা শুনছি। শুভ্র ভাইয়ার ব্যাপক আফসোস হচ্ছে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি রীতিমতো আফসোসের সাগরে হাবুডুবু খাচ্ছেন। দেখলি তো সাহেল, ভাই জাতি এমনই হয়। আমাদের এক্সামের পড়া বাদ দিয়ে আমাদের সাথে এনে এখন হাওয়া। বউ নিয়ে দরজা লাগিয়ে খোলার নামই নেই। বলি, আমাদেরও তো কিছু হক আছে নাকি? এত তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে আমাদের। এত ঢং মারিও না মামা। আজকে তোমার বিয়ে মেনে নিলে তুমিও আমায় একা ফেলে ওই দরজায় লাগাইতা। ছি সাহেল, তুই আমাকে এমন ভাবিস? আমার বউ যে আমার সামনে বসে আছে, আমি কি একবারও তাকিয়েছি? সেই কখন থেকে তো তোকেই দেখে যাচ্ছি কাঁধে হাত রেখে। আলগা পিরিত চোরের লক্ষণ, শালা হাত সরা। এমন করিস কেন দোস্ত? শুভ্র ভাইয়ার কথার মাঝপথেই চিত্রা ছাদে এসে মুখ ফুলিয়ে বলে উঠল, আমি মেয়ে হিসেবে কেমন? চিত্রার হঠাৎ এমন কথায় আমরা তিনজনই অবাক। হঠাৎ ও কোথা থেকে টপকালো তাও বুঝতে পারছি না আমি। ব্যাপারটা বুঝে নিয়ে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই শুভ্র আর সাহেল ভাইয়া একসাথেই বলে উঠলেন, গোলাপের মতো। কথাটা বলে একসাথেই দুজনে হুহা করে হেসে উঠলেন। আমি ভুরু কুঁচকে তাকাতেই নিজেদের সামলে নিয়ে মুখ চেপে হাসতে লাগলেন। চিত্রা আবার আমার পাশের চেয়ারটাতে বসে চোখ থেকে চশমা খুলে নিয়ে মুখ ফুলিয়ে বলল, দেখ তো আমার চোখ কি টেরা। চিত্রার কথায় আবারও অবাক হলাম আমি। এমন একটা টপিক কোথা থেকে এলো বুঝতে পারছি না। ভুরু কুঁচকে কিছু একটা বলতে যাব, ঠিক তখনই আবারও দুজনে একসাথে বলে উঠলেন, না বই,
তোমার চোখ দুটি অতীব স্বচ্ছ। কথাটা বলে খিলখিল করে হেসে উঠলেন দুজনে। একদম প্রাণবন্ত হাসি। চাঁদের আলোয় দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। এরা যেন কোনো স্বর্গীয় দূত। ওদের হাসিতে রেগে মেগে উঠে দাঁড়ালো চিত্রা। কান্না কান্না ভাব নিয়ে বলে উঠল, দেখছিস রোদ, ওনারা কেমন মজা করছে আমাকে নিয়ে। থাকবো না আমি, এক্ষুনি চলে যাব। কথাটা বলেই চিত্রা হাঁটা দিল সিঁড়ি ঘরের দিকে। আমি উঠে দাঁড়িয়ে বার কয়েক চিত্রাকে ডেকেই কোমরে হাত রেখে রাগি চোখে ওনাদের দিকে তাকালাম। দুজনেই হাসি চেপে চুপ করে বসলেন। শুভ্র ভাইয়া ভুরু নাচিয়ে বলে উঠল, কি চিত্রাকে ওভাবে বললেন কেন? কি বললাম সাহেল? আমরা কি খারাপ কিছু বলেছি? না, একদম না। দেখলে তো, সাহেলও বলেছে খারাপ কিছু বলিনি। আমি রাগী চোখে তাকাতেই সাহেল ভাইয়া বলে উঠলেন, বুঝলি শুভ্র, আজকালকার জেনারেশনে ভালোর কোনো খাওয়া নেই। এই যে সাধু ভাষায় কত সুন্দর একটা প্রশংসা করলাম, বুঝলো না, উল্টো দেখ কেমন রেগে রেগে তাকায়। বোথ অফ ইউ আর জাস্ট ইম্পসিবল। কথাটা বলেই ঘুরে দাঁড়িয়ে হাঁটা দিলাম সিঁড়ির দিকে। চিত্রাকে আটকাতে তো হবে। আমি ঘুরে দাঁড়াতেই দুজন আবারও খিলখিল করে হেসে উঠলেন। আমি ভুরু কুঁচকে ফিরে তাকাতেই ঠোঁটে আঙুল চেপে চুপ হয়ে গেলে দুজনেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও হাঁটা দিলাম আমি। সিঁড়ির ধূপধাপ পেরোতেই আবারও কানে এলো তাদের প্রাণ খোলা হাসি। দুটো আলাদা মানুষের মধ্যে এত মিল কি করে হয় কে জানে। দুজনেই আস্ত শয়তান। একজন একটু চুপচাপ হলেও আরেকজন পুরাই রাক্ষস। নিজের কষ্টকে এত সহজে ভুলে গিয়ে কি বন্ধুর সাথে এভাবে গলা মিলিয়ে হাসা যায়? এই বন্ধুত্বটা যেন অটুট থাকে সারাটা জীবন। শুভ্র ভাইয়ার মেজাজ ভীষণ রকম গরম। উনি একবার চেয়ারে বসছেন তো আরেকবার হাঁটাহাঁটি করছেন। কিছুতেই নিজেকে শান্ত করতে পারছেন না। সাহেল ভাইয়া ক্রমাগত হেসে চলেছেন। আমি আর চিত্রা মুখ গোমরা করে দাঁড়িয়ে আছি। আজকের প্ল্যান ছিল সবাই মিলে ঘুরতে যাব আর শুভ্র ভাইয়া দিবেন ট্রিট। আমরা সবাই তো মহা খুশি। চিত্রাও রেডি হয়ে চলে এসেছে ঝটপট। কিন্তু লাস্ট মোমেন্ট কি হলো? অব্র ভাইয়া আপুকে নিয়ে হাওয়া। শুভ্র ভাইয়া কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তার মায়ের পেটের ভাই তাকে এভাবে ধোকা দিল। তার মাসুম ভাইয়া মির্জাফর হয়ে গেল আর উনি টেরই পেলেন না। আফসোস, বহুত আফসোস। সাহেল, তুই হাসছিস? ভাই আমাদের এইভাবে ধোকা দিয়ে দিল আর তুই হাসছিস? সাহেল ভাইয়া চেয়ারে গা এলিয়ে দিয়ে বলে উঠলেন, তো কি করব বল? তুই ভাবতে পারছিস আমরা ভাইয়ের এমন অবস্থা করেছি যে তাকে রোমান্স করার জন্য বউ নিয়ে পালাতে হয়েছে? ভাবা যায়? তুই যে রাতে সাহেল ভাইয়ার কথার মধ্যেই ফট করে এক সাইড হয়ে বলে উঠল চিত্রা। কি করেছেন আপনারা? চিত্রার কথায় সাহেল ভাইয়া ভুরু কুঁচকে তাকালো। বাঁকা হেসে বলে উঠলেন, বাহ, তোমার তো দেখি খুব ইন্টারেস্ট। এত ইন্টারেস্ট ভালো না বাচ্চারা। তোমাদের ইন্টারেস্ট থাকবে রান্নাঘরে। যাও যাও, আমাদের জন্য চা নিয়ে আসো। আমরা কেন চা আনবো? নিজেরা নিয়ে খান, যান। ও মাই গড, শুভ্র দেখ দেখ, তোর শ্বশুর বাড়িতে তোর কোনো ইজ্জত নেই। এক কাপ চায়ের জন্য এত গোটা, এত। সাহেল ভাইয়ার কথায় হাসলেন শুভ্র। আমিও মুচকি হাসলাম। এদিকে চিত্রা রেগে ফায়ার। এই আপনাকে বেজ্জত করার মতো কি কথা বললাম শুনি? চিত্রাকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে উঠলাম আমি, আমরা চা আনছি ভাইয়া, আপনারা গল্প করুন। আমার কথা শেষ হতেই মুখ ফুলালো চিত্রা, যার অর্থ সে যাবে না। আমি ওর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বলে উঠলাম, তাহলে কি তুই ওনাদের সাথে থাকতে চাস? তুই আমার কথা শেষ না হতেই ধূপ ধাপ করে নিচে নেমে গেল সে। শুভ্র আর সাহেল ভাইয়া হেসে উঠে একসাথে বলে উঠলেন, চা নয়, কফি প্লিজ। আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিচে নেমে এলাম। কিচেনে এসেই আমি অবাক, আমাদের চিতাবাঘ কফি বানাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে, অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। ওর এমন নেচে নেচে গান গাওয়া দেখেই আমার ভেতরের কৌতূহলগুলো নেচে উঠল। মাইয়া এত প্রেম পায় কই?
আমি আস্তে করে ওর পেছনে দাঁড়িয়ে কফির কাপ রেডি করতে করতে বললাম, তো কার প্রেমে পড়লি? কে সে অচেনা মানুষ যে বনের চিতাবাঘকেও পাগল করে ফেললো? চিত্রা মনের আনন্দে অন্যমনস্ক হয়ে বলে। ওই তো এইটুকু বলেই থেমে গেল। আমাকে দেখে অপ্রস্তুত হাসি দিয়ে বলল, এবার রোদ, আমি তো চায়ের জায়গায় কফি বানিয়ে ফেলেছি রে, এবার কি হবে? এত প্রেম প্রেম পেলে তো তাই করবে সোনা, বাট এত প্রেম প্রেম পায় কার উপর সেটা তো বল। চিত্রা কিছু একটা বলতে যাবে তখনই ভাইয়া এসে হাজির। আমার মাথায় টোকা দিয়ে বলল। আমি রেগে তাকাতেই দাঁত কেলিয়ে হেসে উঠল ভাইয়া। চিত্রার দিকে তাকিয়ে বলল। জি ভাইয়া। চিত্রা ঝটপট জবাব দিল, একদম। ভাইয়া আবারও আমার মাথায় একটা চাটি মেরে মুচকি হেসে বেরিয়ে গেল। চিত্রা এখনো অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। এই মেয়ের আগা মাথা কিছুই বুঝতে পারছি না আমি। সামথিং ইজ ফিশি হেয়ার। কার প্রেমে পড়লো সে? আমি কি তাকে চিনি? চিত্রার হাতে ভাইয়ার কফি কাপটা ধরিয়ে দিয়ে আমি হাঁটা দিলাম ছাদের দিকে। মনে মনে চিত্রার কথায় ভাবছি, সত্যি প্রেমে পড়লো বুঝি। ছাদের দরজার কাছে এসে শুভ্র ভাইয়ার চিত্রার নাম শুনেই থমকে দাঁড়ালাম। সাহেল ভাইয়া আর শুভ্র ভাইয়া ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। শুভ্র ভাইয়া মুচকি হেসে বলে উঠলেন। চিত্রাকে বিয়ে করে নে সাহেব, রোদের ধারণা ব্যাপারটা দারুণ জমবে। শুভ্র ভাইয়ার কথায় বিষম খেলেন সাহেল ভাইয়া। কাশতে কাশতে বললেন, চিত্রা, লাইক সিরিয়াসলি? শুভ্র ভাইয়া মুহূর্তেই হুহা করে হেসে উঠলেন। নিজেকে সামলে নিয়ে বলে উঠলেন, তো সমস্যা কি? আর এই চিত্রা নাকি ভার্সিটির বেস্ট সুন্দরীদের মধ্যে একজন। তোর তো ফাটা কপাল হবে রে সুন্দরী বউ। তাই বুঝি? এক কাজ করো না, তুই বিয়ে করে ফেল ওকে, সুন্দরী বউ হবে। নাউজুবিল্লাহ, কি সব বলিস দোস্ত? রোদময় জীবন আমার, এ জীবনে অন্য কাউকে নেয়া মানেই মরণ। ওকে ছাড়া অন্য কিছু চোখেই পড়ে না আমার। বাট তোর ব্যাপার তো আলাদা। তাই বলে আমার গলায় ছুরি ঝুলাবে? এত সুন্দর মেয়ে আমার লাগবে না, আমার তো মায়া পড়েছে। শুভ্র ভাইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে হঠাৎ বলে উঠলেন। রোদকে ভালোবাসিস সাহেল? শুভ্র ভাইয়ার করা এমন প্রশ্নে সাহেল ভাইয়া যেন চমকে উঠলেন, সাথে আমিও। আমার হাত কাঁপছে। সাহেল ভাইয়া কি বলবেন এবার? ওনাদের মধ্যে আমার জন্য প্রবলেম ক্রিয়েট হবে না তো? মনে মনে দোয়া দুরুদ পড়ছি আর সাহেল ভাইয়ার জবাবের অপেক্ষা করছি। সাহেল ভাইয়া একবার শুভ্রর দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিয়ে আকাশের দিকে দৃষ্টি নিবদ্ধ করে চুপচাপ করে রইলেন। শুভ্র ভাইয়া আবারও প্রশ্ন করলেন। ভালোবাসিস তাই না? নিশ্চুপ কেন তুই? কিছু তো বল সাহেল। সাহেল ভাইয়া একটা দীর্ঘশ্বাস ছেড়ে শুভ্র ভাইয়ার দিকে তাকালেন। একটা মুচকি হাসি দিয়ে চোখে চোখ রেখে বলে উঠলেন। আমি নিশ্চুপ কোথায়? নিশ্চুপ মানে কি শুধুই চুপ থাকা শুভ্র? নিশ্চুপতা মানে অসংখ্য অভিযোগ যা আমি মুখে বলতে চাই না। নিশ্চুপতা মানে এক বুক কষ্ট যা আমি তোকে দেখাতে চাই না। নিশ্চুপতা মানে অসংখ্য ভুলের ছড়াছড়ি যা আমি ধরিয়ে দিতে চাই না। আমি নিশ্চুপ নই শুভ্র, এই নিশ্চুপতার পেছনে আমার অনেক কথা, অনেক। সাহেল ভাইয়ার কথায় চোখ ফিরিয়ে নিলেন শুভ্র। হঠাৎই তুম করে বসে পড়লেন নিচে। কাপা কাপা কণ্ঠে বলে উঠলেন। কষ্ট হয় না তোর? কিভাবে পারিস সাহেল? আমি হলে তো মরে যেতাম রে। শুভ্র ভাইয়ার কথায় মুচকি হাসলেন উনি। শুভ্র ভাইয়ার পাশে রেলিংয়ে ঠেস দিয়ে বসে ছোট্ট একটি নিঃশ্বাস ফেলে বলে উঠলেন। এই জন্যই সে এখন তোর। আর কষ্ট, সে তো কাউকে ছাড় দেয় না শুভ্র। এই বাম্পাসটা এত ব্যথা করে যেন কেউ ক্রমাগত ছুরি চালিয়ে চলেছে। মাঝে মাঝে মনে হয় মরে যাই, কষ্ট কমে যাবে। কিন্তু আমি তো তোর মতো সাহসী না রে, একদম ভীতু। তাই ওসব পারি না। আমি জানি তুই পারতি, এতদিনে শেষ হয়ে যেতি। তাইও তোর, শুধুই তোর। কথাটা বলতেই দুফোঁটা মোটা মোটা চোখের বিন্দু পড়ল তার গালে। শুভ্র ভাইয়া মাথা নিচু করে চুপ করে বসে আছেন। সাহেল ভাইয়া পানিটুকু বৃদ্ধাঙ্গুল দিয়ে সাবধানে মুছে নিয়ে সহাস্য বললেন। তোকে আর শানশানকে খুব মানিয়েছে রে। শানশান যখন তোর আশেপাশে থাকে ওর মধ্যে অন্যরকম একটা খুশির ঝিলিক থাকে, ও ভালো থাকে। এটাই তো বড় পাওনা রে। আমি কষ্টে নেই, বরং ভালো আছি। তোর সাথে আমার পছন্দের মিল থাকলেও
স্বভাব কিন্তু মেলে না। সানশাইন আমার হলে তুই কখনোই অন্য কাউকে নিজের সাথে জড়াতে পারতি না, কিন্তু আমি পারবো। আর যাকে জড়াবো তাকে সর্বোচ্চ ভালোবাসবো, দেখে নিস। তাই সেদিন থেকে সানশাইন তোর হয়েই ভালো হয়েছে, 3টা জীবন বেঁচে গেছে। কথাটা বলেই মুচকি হাসলেন উনি। শুভ্র ভাইয়া হুট করেই জড়িয়ে ধরলেন ওনাকে। সাথে সাথেই সাহেল ভাইয়াও আগলে নিলেন তাকে। শুভ্র ভাইয়া টলমলে চোখে বলে উঠলেন, এই প্রথম হেরে গেলাম তোর কাছে, খুব বাজেভাবে হেরে গেলাম রে। সাহেল ভাইয়া হাসলেন। শুভ্র ভাইয়ার পেটে গুঁতো দিয়ে বললেন, বলেছিলাম তোকে একদিন জিতটা আমারই হবে। দেখ, বন্ধুত্বের যুদ্ধে তোকে হারিয়ে দিয়েছি আমি। কি আরাম, ছোট থেকে জ্বালাচ্ছিস শালা। কথাটা বলেই হেসে উঠলেন দুজনে। সাহেল ভাইয়া হাসতে হাসতেই বললেন, তোর ভাবি দেখিস তোর বউয়ের মতোই হবে, একদম কার্বন কপি আনবো। আমাদের দুজনের মতো অদৃশ্য বন্ধনে আবদ্ধ থাকবে তারা, দেখে নিস। আমি সাথে সাথেই মনে মনে বলে উঠলাম, আমিন। বন্ধুত্ব এতটা সুন্দর হতে পারে জানা ছিল না। ইতিহাস, উপন্যাস বা মহাগ্রন্থের সব জায়গায় মেয়েরা দোষী, তাদের জন্যই পাপের শুরু। কিন্তু যেখানে এমন মনের মানুষ আছে, এমন বন্ধুত্ব আছে, সেখানে কি নারীরা দোষী হবে? চাইলেও হয়তো পারবে না, কখনোই না। আমি আর দাঁড়ালাম না, কফির ট্রেটা হাতে নিয়েই নিচে নেমে এলাম। চিত্রাকে সামনে পেয়ে ওর হাতে ট্রেটা দিয়েই রুমে ঢুকে দরজা দিলাম। কেন জানি খুব ক্লান্ত লাগছে নিজেকে, একটু জিরিয়ে নেই এবার। রাত প্রায় 3টা। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ। এত রাতে কে হতে পারে ভাবতে ভাবতে দরজা খুলেই আমি অবাক। শুভ্র আমাকে ঠেলে সরিয়ে ভেতরে ঢুকেই তাড়াহুড়ো করে দরজা বন্ধ করলেন উনি। আমি কিছুক্ষণ বিস্ময় মাখা চোখে তাকিয়ে থেকে নিজেকে কোনো রকম সামলে নিয়ে ফিস করে বললাম, ঘুমাবো। তো ঘুমান এখানে কেন? তোমার সাথে ঘুমাবো, আই মিন এ ঘরেই ঘুমাবো। ও ঘরে অনেক মশা, দেখো তোমার বরের হাতের রক্ত অর্ধেক খেয়ে ফেলেছে, মায়া লাগে না? মুখ ফুলিয়ে বলল। আমি কিছু বলতে যাব ঠিক তখনই পেছন থেকে ঘুমু ঘুমু গলায় বলে উঠল চিত্রা, একটা পাপ্পি দিয়ে দে রোদু, ভাইয়ার রক্ত যা গিয়েছে তার দ্বিগুণ চলে আসবে, তাই না ভাইয়া? চিত্রার কণ্ঠ শুনে চমকে উঠলেন শুভ্র ভাইয়া। বিস্ফোরিত চোখে বললেন, ও এখানে কি করছে? আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, ঘুমাচ্ছে। ওর ঘুমানোর জন্য কি পৃথিবীতে দ্বিতীয় কোনো জায়গা নেই? সোজা আমার বইয়ের বিছানায়। উনি অসহায় কণ্ঠে বললেন কথাটা। আমি রাগী গলায় বললাম, আপনি যাবেন? না গিয়ে উপায় কি? আচ্ছা, ওকে সাহেলের রুমে পাঠিয়ে দিলে কেমন হয়? আমি রাগী চোখে তাকাতেই তাহলে তোমার ভাইয়ার রুমে? এবার আমি কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে তাকালাম। ভেতরটা হাসিতে ফেটে যাচ্ছিল আমার। তবুও নিজেকে শক্ত রেখে রাগী চোখে তাকাতেই আবারও বলে উঠলেন উনি, তাহলে ফুপা আর ফুপির রুমে? আপনি যাবেন? উনি করুণ কণ্ঠে বললেন। ওকে বাবা, যাচ্ছি তো, অমন করো কেন? ভালোবাসা তো নাই, একটু মায়া দয়াও তো দেখাতে পারো নাকি? উনি প্যাঁচার মতো মুখ করে রুম থেকে বেরোতে বেরোতে চিত্রাকে উদ্দেশ্য করে বললেন, শালি সাহেবা, আমারও সময় আসবে, তোমার বাসর ঘরে আমাদের বাচ্চাদেরকে শুইয়ে দিয়ে আসবো। উনি আবারও আমার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বেরিয়ে গেলেন। উনি বেরিয়ে যেতেই দরজাটা আটকিয়ে দুজনে হাসিতে ফেটে পড়লাম। শুধু হাসি নয়, একে বলে বিছানায় গড়াগড়ি খাওয়া টাইপ হাসি। ভার্সিটির মাঠের মাঝ বরাবর হাঁটছি, সাথে আছে চিত্রা। কিন্তু বেচারির মন আসলেই আমার সাথে আছে কিনা তাতে বেশ সন্দেহ হচ্ছে আমার। সে চারিদিকে উকিঝুঁকি দিয়ে কাউকে খুঁজছে। আমি কিছু জিজ্ঞেস করতেই অমায়িক হাসি দিয়ে মাথা নিচু করছে। আমার চোখও যে চারপাশে কাউকে খুঁজে বেড়াচ্ছে না তা কিন্তু নয়। আমিও খুঁজছি শুভ্রকে, জানি পাবো না, তবুও খুঁজছি। যদি পেয়ে যাই, একটাবার যদি ওনার নেশাভরা চোখের দেখা মেলে। কিন্তু বরাবরই হতাশ হতে হচ্ছে আমায়। এই যে আমি এখানে জ্বলে মরছি, ওনাকে একবার দেখার জন্য পাগল হচ্ছি। উনি কি সেদিকে খেয়াল রাখছে? সে নিশ্চয়ই বইয়ের সাগরে হাবুডুবু খাচ্ছে এখন। এত বইয়ের মেলায় রোদ নামক বউয়ের কথা তার কি মনে আছে? নিশ্চয়ই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সামনে তাকাতেই দেখি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিশির স্যার। আমাদের ভার্সিটির সব থেকে ইয়াং স্যার বলা যেতে পারে ওনাকে।
দেখতে একদমই বাচ্চা বাচ্চা লাগে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো ডায়ালের ঘড়ি আর কালো ব্যাগ, চোখে কালো ফ্রেমের চশমা, বেশ গোছালো। আমার কাছাকাছি যেতেই হাসি মুখে বললেন। ওনার কথায় আমি আর চিত্রা দুজনেই থতমত খেয়ে গেলাম। উনি খুবই স্বল্পভাষী ব্যক্তি। ওনার সাথে আমাদের কোনো দিন সামনাসামনি দেখা হয়নি বললেই চলে। ভার্সিটির এত এত মেয়ের মধ্যে আমাদের মতো অপরিচিত মেয়েকেই কেন যে গুড মর্নিং জানাতে হলো ওনাকে কে জানে। চিত্রা তো রীতিমতো কাঁপছে, আমার হাত খামচে ধরে আছে সে। আমি ভুরু কুঁচকে চিত্রার দিকে তাকালাম। ওর এই বাড়াবাড়ি ধরনের নার্ভাসনেস এর কারণটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। তারপর স্যারের দিকে ফিরে হাসি মুখে থেমে থেমে বললাম, গুড মর্নিং স্যার, ভালো আছেন? জি স্যার, ভালো। ওনার কথায় বেশ অপ্রস্তুত হয়ে পড়লাম আমি। উনি আসলেই আমার প্রশংসা করছেন নাকি খোঁচা দিচ্ছেন বুঝতে পারছি না। আমি কয়েকটা ঢোক গিলে বললাম, অ্যাকচুয়ালি স্যার, দ্যাট ওয়াজ আ মিস্টেক। আসলে উনি মুচকি হেসে বলে উঠলেন। এবার বেশ বিরক্ত লাগছে আমার। আমার বাসার খবর জেনে ওনার কি লাভ শুনি? বাসায় কি ত্রাণ পাঠাবেন নাকি? তাহলে বলুক না, একটা লিস্ট করে গলায় ঝুলিয়ে দেই ওনার। এদিকে চিত্রা খামচাতে খামচাতে হাতের অবস্থা বেহাল করে তুলছে আমার। অলরেডি জ্বালা পোড়া শুরু করে দিয়েছে। উফ, তবু মুচকি হাসি দিয়ে বললাম, জি স্যার, ভালো। স্যারও মুচকি হেসে বিদায় নিলেন। ওনার মুখের প্রশান্তি দেখে মনে হচ্ছে আমার বাসার মানুষ ভালো আছে শুনে তার সকালটা আজ ধন্য হয়ে গেল। স্যার যেতেই এক ঝাটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে রাগী চোখে তাকালাম। চিত্রা অসহায় চোখে তাকিয়ে আছে। আমি তার দৃষ্টি অপেক্ষা করে রাগী গলায় বলে উঠলাম, খবরদার কাছে ঘেসবি না। 3 হাত দূরে গিয়ে দাঁড়া, অসভ্য মেয়ে। হাতের কি অবস্থা করেছিস দেখ। তোর জামাইয়ের সম্পত্তি নাকি আমার হাত? ইস, রীতিমতো জ্বলছে। সরি রে দোস্ত, স্যারকে দেখে আমি নার্ভাস হয়ে গিয়েছিলাম তাই। স্যার কতটা কিউট একটা ছেলে, তাকে দেখে এত নার্ভাস হওয়ার কি আছে বুঝলাম না। তোর ভাব দেখে মনে হচ্ছে উনি তোকে পিটাতে আসছে। পেছনে কিছু বলতে যাব, ঠিক তখনই পেছনে কারো ফিসফিসানিতে দুজনেই ঘাড় ঘুরিয়ে তাকালাম। আমাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রাতুল ভাইয়া ফোনে ফিসফিস করে কথা বলে চলেছেন। আমরা ভুরু কুঁচকে কান খাড়া করতেই কানে এলো। ওনার কথা শুনে বুঝতে আর বাকি রইল না যে উনি ঠিক কার সাথে কথা বলছেন। ওপাশে কি বলা হলো জানি না, তবে রাতুল ভাইয়া উত্তেজিত হয়ে বলে উঠলেন। এটুকু বলার সাথে সাথেই আমি আর চিত্রা ওনার সামনে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়ালাম। উনি আমাদের দেখে যেন চমকে গেলেন। একটা ঢোক গিলে জোরপূর্বক হাসি দিলেন। আমি আর চিত্রা একসাথে ভুরু নাচাতেই বলে উঠলেন উনি। আমি আর চিত্রা হাত ভাঁজ করে ভুরু কুঁচকে তাকিয়ে আছি। রাতুল ভাইয়ার ডান হাতের উল্টো পাশ দিয়ে কপালের ঘাম মুছে বেয়াক্কেলের মতো হাসি দিয়ে বলে উঠলেন, কাহিনী কি? আপনি আমাদের ফলো করছেন? রাগী গলায় বললাম। আমি রেগে তাকাতেই ওনার কথায় চিত্রা হিসিয়ে বলে উঠল, কেন, আপনি কি দুদকের লোক যে গোয়েন্দাগিরি করছেন? কি সাংঘাতিক ব্যাপার! উনি আমাদের ইনফরমেশন লিক করছেন। আমার ব্যাগে যে 1 ডজন চকলেট আছে তাও নিশ্চয় লিক করে দিয়েছেন উনি। ও মাই গড, আজ সকালেই ছোট বোনের ড্রয়ার থেকে সরিয়েছিলাম ওগুলো। এখন আমার কি হবে? ওনাকে এক্ষুনি পুলিশে দেওয়া উচিত রদু। চিত্রার কথায় রাতুল ভাইয়া অসহায় মুখে বললেন। আমি ভুরু কুঁচকে তাকাতেই রাতুল ভাইয়াও বললেন। আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। শুভ্রকে এই মুহূর্তে জাস্ট খুন করে ফেলতে ইচ্ছে করছে আমার। একে তো নিজে বইয়ের রাজ্যে ডুবে আছেন, তার উপর আমার কাছে পাঠিয়েছেন এক জলদস্যু। ভাবা যায়? দুপুরে খাওয়া দাওয়া শেষ মাত্রই বিছানায় গা এলিয়ে দিয়েছি, ঠিক তখনই ফোনটা বেজে উঠল। বিরক্তিতে কপাল কুঁচকে এলো আমার। এই ফোন অলওয়েজ রং টাইমেই বাজে কেন? হুদাই ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তাকাতেই দেখি আননোন নাম্বার। মনে মনে প্রতিজ্ঞা করলাম এই ব্যাটাকে ইচ্ছে মতো ঝাড়বো আজ। আমার ইচ্ছের এক বালতি পানি ঢেলে দিয়ে ওপাশ থেকে অস্থির গলায় বলে উঠল কেউ, রোদ পাখি, জাস্ট 5 মিনিট। আমি তোমার সাথে জাস্ট 5 মিনিট কথা বলবো। একদমই টাইম নেই, বুঝলে? এত পড়া, উফ। আবার তোমার কণ্ঠটাও না শুনে থাকতে পারছিলাম না। একদম নিঃশ্বাস আটকে আসছিল আমার। এত জ্বালাও কেন আমায় বলো তো? কলিজাটা ভাজা ভাজা করে দিলে আমার।